সবুজ রেখে এবং তিতা ছাড়া করলা কিভাবে ভাজি করতে হয়, কিভাবে ভাজি করলে একদম তিতা, একটুও তিতা লাগবে না, আর একদম সবুজ সবুজ থাকবে, কালারটা খুবই সুন্দর হবে দেখতে। তো দেখতে থাকুন আমি কিভাবে করলা ভাজি করতেছি। আর করলা ভাজি করব আর বেগুন দিয়ে আরি মাছ রান্না করব। আজকে দুটি রেসিপি একসাথে শেয়ার করেছি। প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো করলা বা উস্তা, সো এটাকে আমরা উস্তা বলে থাকি ছোটোগুলো, আর বড়গুলো যেটা বড় সাইজের সেটাকে বলি করলা। উস্তাটা একটু তেঁতু হয়। তো এভাবে ভাজি করলে কিন্তু একদমই তেঁতু হয় না, ছোট বড় সবাই চেটে পুটে খাবে এমন একটা করলা ভাজি থাকলে। সো আমি কিন্তু খুব সিম্পল এবং খুবই একদমই মশলা ছাড়া এই ভাজিটা করব, সাদা ভাজি। তো ভাজিটা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি শুধু তেল, লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করব। একবার এভাবে ট্রাই করে দেখবেন। তেল, লবণ আর কাঁচামরিচ, আর উস্তাটার সাথে কিছু আলু দিয়েছি। আমি অনেক সময় আলু ছাড়াও ভাজি করি, সো আজকে আমি আলু দিয়ে ভাজি করেছি। এখন তো নতুন আলু খেতে একটু ভালো লাগে, তাই আমি এখন একটু আলু দেওয়ার চেষ্টা করি। তো আলু দিয়ে ভাজি করলেও খুব ভালো লাগে। তো আর কি, তো এখানে আমি কিন্তু আলু আর উস্তাগুলো একসাথে দিয়ে দিয়েছি তেল দিয়ে। এখন কাঁচামরিচ ফালি করে কিছু দিচ্ছি। তো কাঁচামরিচ ফালি করে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। বেশি ঢেকে রান্না করব না আসলে। উস্তা বেশি ঢেকে রাখলে কিন্তু বেশ তিতো হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে বলে হয়তো যে বেশি নাড়াচাড়া করলে হয়তো তিতে হয়। আমি কিন্তু একটু নাড়াচাড়া করেই রান্না করি, কিন্তু তিতো হয় না। আবার অনেক সময় অনেকের হাতে নাকি তিতো হয়ে থাকে। তবে আমার কাছে খুবই একটা প্রিয় খাবার হচ্ছে এরকমভাবে উস্তা ভাজি করা, মানে সবুজ সবুজ থাকা একদম, আর কি, একদম অন্য কোনো মশলা না দিয়ে। তো এইভাবে একটু তেলটা বেশি দিতে হয়, তিতুটা যাতে না লাগে। আসলে করলার মধ্যে কিন্তু একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তেলটা যাতে একদম মাখো মাখো হয়, করলার গায়ে যাতে একদম মাখো মাখো থাকে, এরকম তেল দিয়ে কিন্তু রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সো আর কি, তো এই যে দেখুন আমার কিন্তু অলরেডি ভাজিটা হয়ে গেছে। এই যে কতটা সবুজ আর কতটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু একদম কড়া করে ভাজি না, কড়া করে ভাজলে আমার কাছে ভালো লাগে না। এইভাবে মানে যাতে সিদ্ধ হয়ে আসে, সিদ্ধ একদম গলে যায় এরকম সিদ্ধ হলেই চলে, বাট এত ভাজতে হয় না। আর যার কাছে মানে একদম কড়া করে ভাজি করলে ভালো লাগে সে কিন্তু কড়া করে ভাজি করে খেতে পারেন। সো এভাবে ভাজি করলে কিন্তু একদম সবুজ থাকবে আর একটু তিতো লাগবে না। তো আমি ঠিক এভাবেই ভাজি করে নেই। মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো আমার কিন্তু এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আমি আর একটু ভেজে নিয়েছি, তো যাতে একদম কাঁচাটা না থাকে, সুন্দর ভাজা হয়। এভাবে ভাজি করলে খেতে অনেক দুর্দান্ত। আমি অতটা কড়া ভাজিও না, আবার এতটা মানে কাঁচা টাইপেরও না। সো এইভাবে ভাজিটা করে নিলে খেতে খুবই ভালো লাগে। তো আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি চলে আসতেছি, এই যে মাছ রান্না করেছি বেগুন দিয়ে। তো এটা হচ্ছে আইড় মাছ। তো আমি আইড় মাছ রান্না করেছি। এই আইড় কিন্তু নদীর আইড়, পুকুরের না। তো এই আইড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বেগুন দিয়ে আজকে কিভাবে ভুনা করেছি আইড় মাছ দেখতে থাকুন বন্ধুরা।
সো আমি কিন্তু প্রথমে বেগুনগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তা আমার বেগুনগুলো হচ্ছে মোটাও না আবার চিকনও না, মিডিয়াম সাইজের বেগুনগুলো আমি নিয়েছি। আমি এখানে 2টা বেগুন নিয়েছি। তা অলরেডি আমার 2টা বেগুনই আমার চলে যাবে, আই থিঙ্ক হয়ে যাবে। তো 2টা বেগুনই আমি রান্না করব। তো আমি বেগুনগুলো সুন্দর করে কেটে নেব। প্রথমে কেটে নিয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো। বেগুনে কিন্তু অনেক সময় আর বেগুনে কিন্তু অ্যালার্জি আছে, যাদের অ্যালার্জি আছে তারা অ্যালার্জি ওঠার জন্য বেগুনটা প্রথমে ধুয়ে একটু লবণ দিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু বেগুনের থেকে অনেকটা অ্যালার্জি চলে যায়। আর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেগুনের কষটাও চলে যায়, যে বেগুনের এক্সট্রা কষ থাকে। তো আর কি বেগুনগুলো আমি সবগুলো কেটে পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। রেখে তারপরে কিন্তু এটা লবণ দিয়ে মেখে রাখতে পারেন। লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু যে চুলকানোটা থাকে সেটা চলে যায়, অ্যালার্জির যে ভাবটা। তো আমি এখন মাছটা কেটে নেব সুন্দর করে। আর মাছটা কেটে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার আই মাছটা কাটা হয়ে গেছে। তো আমার বাসায় যতজন সদস্য আমি কিন্তু ততটাই পিস নিয়েছি। আর যে বুকের এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে অন্য একটা তরকারি রান্না করে নেব, অন্য একটা রেসিপি বানিয়ে নেব। এইভাবে মানে ঝোল তরকারি করার জন্য কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু যে রান্না করব তার জন্য নিয়েছি আর কি। তো আর কি এই তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি এখন মেখে নেব মাছটা। মেখে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছটার মধ্যে একটু ভালো করে হলুদ মরিচ ঢুকে। তো এটা মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো তেলটা এখন গরম হয়ে এসেছে। আসার পর আমি এখানে যে মাছগুলো মেখে রেখেছি সেই মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভেজে নেব মাছগুলো সুন্দর করে ভেজে, তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে তারপরে এরপরে আমি এইখানে প্যানে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু ভেজে নেব, ভেজে তারপরে একটু হলুদ মরিচ দিয়ে দেব। তো আর কি বেগুনগুলো আমার কিন্তু উল্টে পাল্টিয়ে একটু মানে হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ আর লবণ দিয়ে আর একটু ভেজে নেব। তো বেগুনগুলো কিন্তু আমার খুব আস্তে আস্তে রাখতে হবে। পরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এখানে মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি, মরিচের ফাঁকি, এই যে মরিচের ফাঁকি দিয়ে দিলাম। মরিচের ফাঁকি সামান্য একটু, তো আমার বাসায় একটু মরিচ কমই খাওয়া হয় তাই একটু মরিচটা কমই দেই। তো জিরার ফাঁকি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা কাঁচামরিচ দিয়ে একটু টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। তো মশলাটা আমার 5 মিনিট কষানো হতে থাক। তো 5 মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা। পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। প্রথমে পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের উপরে বেগুনগুলো দিয়ে দেব, যাতে বেগুনগুলো একদম আস্তে আস্তে থাকে, বেগুনগুলো যাতে একদম মানে গলে না যায়। মাছটা 2 মিনিট নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব। তো মাছটা একটু বেশি সিদ্ধ হতে হবে।
বেগুনটা কিন্তু আমার ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, শুধু এখানে দিয়ে যাতে মশলাটা বেগুনটার মধ্যে ঢুকে সেই পর্যন্তই রেখে দেব। তো ও আর কি আমার বেগুনের ভুনাটা হয়ে গেছে, একদম পারফেক্টলি বেগুনের ভুনাটা হয়ে গেছে। তো সবাইকে বেগুন ভুনাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে একবার বেগুন ভুনা করে খেয়ে দেখতে পারবেন, খুবই সুস্বাদু হয়। এখানে কিছু লাউয়ের খোসা ভাজি করে নিচ্ছি। তো লাউয়ের খোসাটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, লাউয়ের খোসা আর আলু নিয়েছি একসাথে। তো লাউয়ের খোসাটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি, তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে খোসাগুলো দিয়ে দিয়েছি। এখন এই খোসাটা আমি খুব কড়া করে ভেজে নেব। আসলে লাউয়ের খোসা আর আলুটা কিন্তু একদম কড়া করে ভাজলে, ভাজা ভাজা হলে খেতে খুব ভালো লাগে। তো এই কারণে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, সুন্দর করে, যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো এ পর্যায়ে কিন্তু আমার লাউয়ের খোসাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ভাজতেই থাকবো। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।